নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সিদ্ধার্থনাথ সিং যখন বিজেপির প্রভারী ছিলেন পশ্চিমবঙ্গে, তখন একটা স্লোগান খুব দিয়েছিলেন, ভাগ মুকুল ভাগ, ভাগ মমতা ভাগ। খুব জনপ্রিয় হয়েছিল। তারপরে সিদ্ধার্থনাথ সিং যোগী আদিত্যনাথ মন্ত্রিসভায় সদস্য হন। লাল বাহাদুর শাস্ত্রীর মেয়ের ছেলে হচ্ছেন সিদ্ধার্থনাথ সিং। তা আমি আজকে শিরোনাম দিয়েছি যে ভাগ তৃণমূল ভাগ। দেখুন, সোমবার দিন সুপ্রিম কোর্টে যেরকম থাপ্পড় খেয়েছে সরকার, এসএসসি, তারপরে বলতে বাধ্য হচ্ছি এনাফ ইজ এনাফ। ভাগ তৃণমূল ভাগ। আমার আপনার করের টাকা দিয়ে মুকুল রোহাতকি, অভিষেক মানু সিংভি, দুশ্মন দাবে সহ আরো অনেক আইনজীবীকে রাজ্য সরকার নিয়োগ করেছিল। রাজ্য সরকার কি যে যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি বাঁচাতে গিয়েছিল সুপ্রিম কোর্টে? কেউ যদি এটা ভাবেন তিনি মূর্খের স্বর্গে বাস করছেন। আপনি যদি আমার কথা শুনে আঘাত পান, আমি করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু বাস্তব হলো, মন্ত্রিসভার জেল যাত্রা আটকানোই ছিল রাজ্য সরকারের একমাত্র উদ্দেশ্য সুপ্রিম কোর্টে যাওয়ার। ওই যে সুপার নিউমেরি পোস্ট, যেটা রাজ্য সরকার 5ই মে 2022 ক্যাবিনেট বৈঠক ডেকে পাশ করেছিল, যে যারা র্যাঙ্ক জাম্প করে, যারা খালি খাতা দিয়ে, যারা প্যানেলের বাইরে থাকা সত্ত্বেও যারা চাকরি পেয়েছে, তাদের চাকরিটা যাতে না যায় সেটা নিশ্চিত করার জন্যই এই সুপার নিউমেরিক পোস্ট। যদিও এসএসসির আইনজীবী বললেন, না না, ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের চাকরি দেওয়ার জন্য সুপার নিউমেরিক পোস্ট। এত বড় সত্যের অপলাপ সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে আইনজীবীরা করলেন। কার্যত কাকুতি মিনতি, যে স্টে না দিলে পরে পুরো মন্ত্রিসভায় নাকি নির্বাচনের আগে জেলে চলে যায়। যোগ্য চাকরি প্রার্থীদের বাঁচানোর কোনো অভিপ্রায় ছিল না রাজ্য সরকার। মুখে ওরা বলছে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করব যোগ্য চাকরি প্রার্থীদের পাশে থাকার জন্য। মুখ্য উদ্দেশ্যটা হচ্ছে সুপার নিউমেরিক পোস্ট তৈরির যে অসাংবিধানিক সিদ্ধান্ত, সেই অসাংবিধানিক সিদ্ধান্ত গ্রহণের নেপথ্যে কারা ছিলেন সেটা তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি দেবাংশু বসাক ও মোহাম্মদ সব্বার রশিদের ডিভিশন বেঞ্চ। তাতেই ঘুম উড়েছিল রাজ্য সরকারে। সেই আশঙ্কা থেকেই কিন্তু তারা সুপ্রিম কোর্টে যায় এবং 6ই মে পর্যন্ত একটা রক্ষা কবচ আদায় করে নিয়েছে। এটাই হচ্ছে বিষয়, নাথিং এলস। 27 থেকে 28 মিনিট সোমবার সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় মেনে নিয়েছেন যে এই নিয়োগের ব্যাপারে বিস্তর গরমিল হয়েছে। প্রথম কথা, ওএমআর শিট নষ্ট করা হয়েছে, তার অন্য কোনো এভিডেন্স নেই সার্ভারে। নাইসা নামক সংস্থাটিকে কিভাবে বরাত দেওয়া হলো অস্পষ্টতা। সে নাইসা বরাতে থার্ড পার্টিকে দিয়েছে সেটাও এসএসসি জানে না। র্যাঙ্ক জাম্প করে, খালি খাতা দিয়ে প্যানেলের বাইরে থেকে নিয়োগ হয়েছে। আইনজীবীরা বারবার বলছেন সুপ্রিম কোর্টকে যে আমরা তালিকা দেব যোগ্যদের। তখন সুপ্রিম কোর্ট বলেছে যে ওয়েমার শিট যদি নষ্ট হয়ে যায় তাহলে কিভাবে আপনারা যোগ্যদের চাকরি এই তালিকা পেশ করবেন?
এখন ওএমআর শিট রেখে দেওয়ার সময়সীমা কতটা? 10 বছর, 5 বছর, 3 বছর, কিছু একটা হবে, হয় ধরুন 3 বছর। এরা 1 বছরের মধ্যে ওএমআর শিটটাকে নষ্ট করেছিল। সেই নষ্ট করার বরাদ দেওয়া হয়েছিল কাদের জানেন? শুভেন্দু বলছেন যে বালাজি বলে একটা কোম্পানিকে, তারা আবার কনস্ট্রাকশনের সঙ্গে যুক্ত। তাহলে এত তাড়াতাড়ি ওএমআর শিট নষ্ট করা হলো কেন? যাতে ভবিষ্যতে কোনো তদন্ত হলে অপরাধীদের নাগাল তদন্তকারী সংস্থা যাতে না পায়। এসএসসি বলছে 5,250 জন নাকি অযোগ্য। আবার সিবিআই হিসাব করে বলেছে যে 8,000 জন অযোগ্য। দেখুন, নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষকদের ক্ষেত্রে এসএসসির অযোগ্যদের তালিকা আর সিবিআই এর দেওয়া অযোগ্যদের তালিকায় মোটামুটি মিল আছে 19-20 সংখ্যায়, কিন্তু গোলটা হয়েছে গ্রুপ সি আর গ্রুপ ডি। সিবিআই এর দাবি 3,461 জন অযোগ্য গ্রুপ সিতে, আর গ্রুপ ডিতে 2,823 জন। গ্রুপ সিতে এসএসসির হিসাবে 2,037 জন, গ্রুপ ডিতেও সিবিআই এর তালিকা থেকে অনেক কম। সিবিআই এর তালিকা মানলে মোট অযোগ্যের সংখ্যা এই 25,753 জনের মধ্যে 8,000, কার্যত 33%, মানে 1/3। আর এসএসসির তালিকা মানলে ওটা 20%। এখন প্রশ্ন হচ্ছে, এসএসসির চেয়ারম্যান এখনো দায়িত্ব নিয়ে বলতে পারছেন না যে 19,000 যাদেরকে যোগ্য বলছেন, যে সমস্ত চাকরি প্রার্থী, যে চাকরি করছেন যারা, তারা যে সবাই যোগ্য সেটাও সার্টিফিকেট দেবেন না এসএসসির চেয়ারম্যান। বলে সেটা দেওয়া তার পক্ষে সম্ভব নয়। তাহলে এই যে সামাজিক অস্থিরতা কারা তৈরি করলো? এসএসসি, রাজ্য সরকার, শিক্ষা দপ্তর। যারা এতদিন ধরে যোগ্যতার সঙ্গে চাকরি পেয়ে চাকরি করেছেন, দুর্নীতি ঢাকতে এসএসসি এবং রাজ্য সরকারের কাণ্ড কারখানার জন্য তারা পথে বসলেন। তাদের পরিবার আছে, সন্তান আছে, অসুস্থ, বয়স্ক, বৃদ্ধ বাবা মা আছেন। তারা কি অন্যায় করেছেন? যারা যোগ্যতার নিরিখে চাকরিটা পেয়েছেন, এসএসসির মতো একটা প্রতিষ্ঠান এবং এই অপদার্থ দুর্নীতিগ্রস্ত রাজ্য প্রশাসনের জন্য তাদেরকে খেসারত দিতে হচ্ছে। সামাজিক অস্থিরতা তৈরি কে করেছে? করেছে রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ। এখন ছোটবাবু মুখ্যমন্ত্রী বললেই হবে? উনি চাকরি দিতে গিয়েছিলেন, বিজেপি আর আদালত চাকরি খেয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে এই ডিভিশন বেঞ্চ গঠন করা হয়েছিল। ডিভিশন বেঞ্চ 3 মাস ধরে শুনানি করেছে। প্রত্যেকে এখানে নিজেদের বক্তব্য পেশ করতে পারতেন। সবকিছু খতিয়ে দেখেই কিন্তু আদালতেই সিদ্ধান্তটা নিয়েছেন। 17 রকম পদ্ধতিতে এসএসসি দুর্নীতি করেছে। অর্থাৎ এই নিয়োগ প্রক্রিয়ার উদ্দেশ্যই ছিল কিছু লোকের পকেট স্ফীত করা। হতবীর্য, গতবীর্য কিছু বৃদ্ধ উপদেষ্টা, মন্ত্রী মিলিয়ে এই দুর্নীতিটা করেছে। অবশ্যই প্রভাবশালীদের আশীর্বাদ না থাকলে এই সংগঠিত আর্থিক অপরাধ করা সম্ভব নয়। কোন রকম সুরাহা পায়নি। হাইকোর্টের অর্ডার এখনো আছে, কোনো স্টে হয়নি। বিকাশবাবু ছিলেন কালকে, বিকাশবাবু বলেছেন সুপ্রিম কোর্টে ডিওয়াই চন্দ্রচূড়কে উদ্দেশ্য করে যে, মাই লর্ড, আপনি ওরকম একটা রায় দিয়েছিলেন নিয়োগ সম্পর্কিত, সম্ভবত সেটা দিল্লির ক্ষেত্রে কিছু হয়েছিল, যে এই রকম যদি লার্জ স্কেল করাপশন হয় তখন আদালতের পক্ষে সম্ভব হয় না কে যোগ্য আর কে অযোগ্য সেটাকে চিহ্নিত করা। এখানে যোগ্য অযোগ্য চিহ্নিত করার দায়িত্ব স্কুল সার্ভিস কমিশন করেনি। এক এক সময় এক এক রকম বিবৃতি। এখন গিয়ে মরা কান্না কাঁদছে যে যোগ্যদের চাকরি যাতে থাকে, কেন এতজনের চাকরি বাতিল হবে।
আবার সিবিআই বলছে যে 8,000 মতো বেআইনি নিয়োগ হয়েছে এই 25,753 মধ্যে। আবার এসএসসি বলছে 5,250 জন। মূল গরমিলটা কিন্তু হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে। শিক্ষকদের ক্ষেত্রেও হয়েছে, কিন্তু আপনি যদি শতাংশের বিচারে দেখেন দুর্নীতিটা, সেটা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে। কিন্তু প্রকৃত চাকরি যারা করছিলেন তাদের চাকরি বাঁচানোটা কিন্তু এসএসসির লক্ষ্য নয়, সরকারের লক্ষ্য নয়। সরকারের লক্ষ্য যাতে ক্যাবিনেট জেলে না যায়। ওম প্রকাশ চৌতালা স্মৃতি তাড়া করে ফিরছে 14 তলাকে, অনেক আমলাকে, অনেক মন্ত্রীকে। সেই জন্য কাকুতি মিনতি, মাই লর্ড রক্ষা কবচ দিন, নইলে ভোটের মুখে মন্ত্রিসভা জেলে চলে যাবে। ভয়টা দেখুন। এরা আমার আপনার পরিবারের ঘরের ছেলেদের কথা কিছু ভাবে? ভাবে না। চোর জোচ্চোরদের বাঁচাবার জন্যই এদের যত আগ্রহ। বেআইনি নিয়োগ কেন বাঁচাতে চেয়েছিল? যারা বেআইনি নিয়োগ পেয়েছিল তারা মোটা টাকা দিয়েছিল শাসক দলের মাতব্বরদের। তাদের চাকরি বাতিল হলে যাদেরকে তারা টাকা দিয়েছিল, সেই চাকরি খোয়ানো লোকজন সেই তৃণমূলের নেতাদের কাছ থেকে টাকা আদায় করেই ছাড়তো। তাহলে সামাজিক অস্থিরতা তৈরি হতো। সেই ভয়ে সুপার নিউম্যারিক পোস্ট তৈরি করার এই উদ্যোগ। যারা প্রকৃতভাবে পরীক্ষা দিয়ে মেধা তালিকায় নিজেদের জায়গা করে নিয়েছেন, তাদের প্রতি এদের বিন্দু মাত্র সহানুভূতি নেই। তাহলে বলবেন না ভাগ তৃণমূল ভাগ? এত দুর্নীতির পরেও যদি এই সরকার আমার আপনার ভোট পায়, ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে, ইতিহাস আমাদের ক্ষমা করবে। মাতৃশক্তি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, খুব ভালো কথা। ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও লক্ষ্মীর ভান্ডার আছে। নিজেদের সম্পত্তি থেকে কালীঘাটের 35টা প্লট বিক্রি করে লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনাদের দিচ্ছে না। মাতৃশক্তি এটা মনে রাখবেন। আমার আপনার বাড়ির ছেলে মেয়েদের চাকরিগুলো এরা মাছের বাজারে মাছ বিক্রির মতো নিলাম করেছে। রবীন্দ্রনাথ কি বলেছিলেন? যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি